শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভিশন প্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজ বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ আলোচনা করা হবে, যেটি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা অর্ধাঙ্গিনী প্রবন্ধ। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন, যাকে আমরা চিনি হচ্ছে বেগম রোকেয়া নামে। তো বেগম রোকেয়ারই এক নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। তো তার নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন, এটা হচ্ছে তার বিবাহের পরবর্তী নাম। তার বিবাহের পরবর্তী নাম, কিন্তু তার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে রোকেয়া খাতুন। তাহলে এখানে তার যে পিতৃ বা তার বাবার দ্বারা যে দেওয়া নাম সেটা হচ্ছে রোকেয়া খাতুন, কিন্তু তার বিবাহের পরে তিনি যে নামটা পান সে নামটার নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। এবং তিনি ছিলেন হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত। তিনি ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত, কারণ তৎকালীন সময়ে মুসলিম মেয়েদেরকে কিন্তু শিক্ষা দীক্ষায় কিন্তু এত এগিয়ে ছিল না। তখন হচ্ছে তাদেরকে কিন্তু চার দেওয়ালে বন্দি করে রাখা হতো। তখন বেগম রোকেয়া তিনি হচ্ছে এই মুসলিম নারী জাগরণের জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তার জন্ম হচ্ছে 1880 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে তার জন্ম হচ্ছে 9 ডিসেম্বর, তার মৃত্যু হচ্ছে 9 ডিসেম্বর। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম হচ্ছে 9 ডিসেম্বর এবং তার মৃত্যু হচ্ছে 9 ডিসেম্বর, যার কারণে 9 ডিসেম্বরকে বলা হয় হচ্ছে রোকেয়া দিবস। 9 ডিসেম্বরকে বলে হয় হচ্ছে রোকেয়া দিবস। তার জন্ম হচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে। তার জন্ম হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে তার জন্ম। তার শিক্ষা এবং ভাষায় অগ্রণী ভূমিকা পালন করে তার বড় ভাই ইব্রাহিম। তাহলে বড় ভাই, বোন এবং স্বামীর সহায়তায় বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। তাহলে বেগম রোকেয়া তার বড় ভাই, বোন এবং তার স্বামী সকলের সহায়তায় তিনি হচ্ছে বাংলা এবং ইংরেজি ভাষায় তিনি দক্ষতা অর্জন করেন। এবং তিনি হচ্ছে যে নারী জাতির অগ্রগতির জন্য তিনি হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল তিনি স্থাপন করেন কলকাতায় 1911 সালে। তাহলে যে নারী জাতি যাতে সহজেই শিক্ষা গ্রহণ করতে পারে এবং সামনে যাতে তারা সহজেই এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে তিনি কলকাতায় 1911 সালে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। এবং তার যে সংগঠন ছিল সে সংগঠনের নাম হচ্ছে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। এটি প্রতিষ্ঠা করা হয় 1916 সালে। তাহলে তিনি শুধুমাত্র স্কুলই না, এবং নারীদের অগ্রগতি এবং তাদের সহযোগিতার জন্য তিনি একটি সংগঠন তৈরি করেন যার নাম হচ্ছে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। এটি তিনি গঠন করেন 1916 সালে এবং তার মৃত্যু হচ্ছে 1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর কলকাতায়। তাহলে রোকেয়ার জন্ম তারিখ হচ্ছে 9 ডিসেম্বর, মৃত্যু তারিখ হচ্ছে কি 9 ডিসেম্বর, যার কারণে 9 ডিসেম্বরকে বলা হয় হচ্ছে রোকেয়া দিবস। এরপরে দেখি যে তার সাহিত্যে অবদান। তো বাংলা সাহিত্যে বেগম রোকেয়া অন্যান্য কবি এবং লেখকদের মতো তিনিও কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছেন। এবং তার সাহিত্যের যে মূল উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে বাঙালি মুসলমান নারী সমাজের জাগরণ ঘটানো। তাহলে তার মূল লক্ষ্যই ছিল হচ্ছে যে মুসলমান নারী যে সমাজ তাদের মধ্যে একটা জাগরণ ঘটানো। এবং তার লেখনীর বিষয় ছিল হচ্ছে নারীকে মানসিক দাসত্ব মানে হচ্ছে যে অন্যের হয়ে কাজ করা, অন্যের গোলামি করা। তাই নারীকে মানসিক দাসত্ব থেকে মুক্ত করা এবং নিজস্ব বিচার বুদ্ধি তৈরি করা।
তাহলে তার লেখনীর মূল বিষয় ছিল হচ্ছে যে নারীকে অন্যের দাসত্ব বা যে মানসিক দাসত্ব থেকে মুক্ত করা এবং নিজস্ব বিচার বুদ্ধি তৈরি করা। এবং তার প্রবন্ধ গ্রন্থ হচ্ছে মতিচুর, এটি 2টা খণ্ডে বিভক্ত, প্রথম ও দ্বিতীয়, এবং আছে অবরোধবাসিনী এবং মতিচুর। এছাড়া তার বিখ্যাত উপন্যাস হচ্ছে সুলতানাস ড্রিম এবং কি পদ্মরাগ। তাহলে এখানে তার উপন্যাস হচ্ছে কি যে সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম এবং কি পদ্মরাগ, এইগুলো হচ্ছে তার বিখ্যাত সাহিত্যকর্ম। তাহলে আমরা দেখলাম যে মতিচুর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন এবং কি পদ্মরাগ, এগুলো হচ্ছে তার বিখ্যাত সাহিত্য। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে মতিচুর হচ্ছে এখানে প্রবন্ধ গ্রন্থ, এবং সুলতানার স্বপ্ন এবং পদ্মরাগ হচ্ছে এখানে কি উপন্যাস, এগুলো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আসবো হচ্ছে আমরা আমাদের যে মূল আলোচনা। তাহলে বেগম রোকেয়া অথবা রোকেয়া সাখাওয়াত হোসেন কর্তৃক লিখিত যে অর্ধাঙ্গিনী প্রবন্ধ, তো সেই প্রবন্ধটি এখানে হচ্ছে সারসংক্ষেপ দেওয়া হয়েছে। মানে অর্ধাঙ্গী প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে এখানে সংযুক্ত করা হয়েছে। তো এটি হচ্ছে আমাদের মূল আলোচনা, যে কোনো রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাহলে যখন কোনো রোগী যখন চিকিৎসা করতে হয়, যখন সে অসুস্থ হয়, তো তার চিকিৎসা করার আগে প্রথমে তার রোগের অবস্থা জানা আবশ্যক। যেটা আমরা সকলে জানি যে কোনো রোগ হলে সবার আগে হচ্ছে চিকিৎসা করার আগে তার রোগ সম্পর্কে জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির পথ দেখাইতে হয়। তাহলে এই অর্ধাঙ্গিনী প্রবন্ধে নারী জাতিকে বলা হয়েছে কি অবলা জাতি। তাহলে এখানে যে অবলা জাতি বলতে মূলত এখানে বোঝানো হয়েছে কি নারী জাতিকে। তাহলে এই যে নারী জাতির যে উন্নতির পথ আবিষ্কার করা, যে কিভাবে মেয়েরা উন্নতি করতে পারে, এই উন্নতির পথ আবিষ্কার করার আগে আমাদের দেখতে হবে যে তাদের অবনতির কারণটা কোথায়, সেটা আগে খুঁজে বের করতে হবে। তারপর আমাদের দেখতে হবে যে না, এখান থেকে কিভাবে উন্নতি করা যায়। তারপর দেখি যে স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে, তাহলে বেগম রোকেয়া বা সাখাওয়াত হোসেন তিনি এখানে লিখেছেন যে অর্ধাঙ্গিনী ছাড়াও তিনি স্ত্রীদেরকে নিয়ে তিনি আরও লিখেছেন। তেমনই তার আর একটি প্রবন্ধের নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি। এই স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে তিনি উল্লেখ করেছেন যে আমাদের একটা রোগ আছে, মানে নারীদের কথা। এখানে আমি বলতে এখানে কবি নিজে, রোকেয়া সাখাওয়াত হোসেন নিজে। তাহলে আমাদের একটা রোগ আছে, সেই রোগের নাম হচ্ছে কি দাসত্ব মানে হচ্ছে যে অন্যের গোলামি করা, এরকম টাইপের। তাহলে রোকেয়ার মতে হচ্ছে যে আমাদের একটা রোগ আছে, সেটা হচ্ছে দাসত্ব। সেই রোগ হয় আমাদের সামাজিক অবস্থা কেমন যেন বিকৃত হয়ে আছে। এই যে দাসত্বের কারণে তাহলে আমাদের যে সামাজিক অবস্থা, মানে মেয়েদের যে সামাজিক অবস্থা যেন কেমন বিকৃত হয়ে আছে। এই স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির কথা উল্লেখ আছে। তাহলে এই যে স্ত্রী জাতির অবনতি, এই অবনতি প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির, মানে যেখানে আমাদের ভৌগোলিক অবস্থান হতে পারে এটা ভারতবর্ষ বা এটা হতে পারে হচ্ছে ইউরোপ, অনেক দেশের, এশিয়া মহাদেশের সকল দেশের নারীদের কথা এখানে উল্লেখ আছে এবং মানসিক দাসত্বের আলোচনা করা হয়েছে। তাহলে এই স্ত্রী জাতির অবনতি এই প্রবন্ধে মূলত সকল প্রকার বা সমগ্র নারীদের কথা উল্লেখ আছে এবং এখানে মানসিক দাসত্বের আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে দেখি যে কোনো একটা নূতন, এখানে নূতন, এই নূতন মানে হচ্ছে নতুন। তো এখন আমরা যেটা লিখি হচ্ছে নতুন, তখন সেটাকে বলা হতো নূতন মানে নতুন। তাহলে নূতন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ মানে কি ঝামেলা। তাহলে বলছে কোনো একটা নূতন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নূতন
চাল চলন সহিয়া লয়। তাহলে এখানে বলা হচ্ছে যে যখন কোনো একটা কাজ যখন নারীরা করতে যায় তখন কিন্তু সমাজে প্রথমে কিন্তু সমস্যা তৈরি হয় এবং পরে কিন্তু সেটাকে আবার মেনে নেয়। বসেছে তাহারই দৃষ্টান্ত স্বরূপ পার্সি, এই যে পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার কথা উল্লেখ করিয়াছি। তার মানে তিনি তার প্রবন্ধে যে স্ত্রী জাতির অবনতি এই প্রবন্ধে তিনি কিন্তু উল্লেখ করেছেন যে সমাজে যখন নতুন কোনো কাজ আমরা করতে যাই, নারীরা করতে যাই, তখন কিন্তু সমাজে নানা রকমের গোলযোগ বা সমস্যার উপস্থিত হয় এবং পরে সেটা কিন্তু তারা মেনেও নেয়। এরকমই দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন কোথাকার মহিলা, এই যে পার্সি মহিলাদের। তিনি পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার কথা তিনি উল্লেখ করেছেন। তারপর দেখি আমরা যে পূর্বে তাহারা ছত্র ব্যবহারেরও অধিকারিণী ছিলেন না। তাহলে তারা হচ্ছে যে এর আগে যে ছত্র ব্যবহারেরও অধিকারিণী ছিলেন না, তারপর তাহাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করিয়াছে। তার মানে কি এই যে পার্সি মহিলারা কিন্তু একসময় কিন্তু কোনো কিছুই বলতো না বা কোনো কিছু করতে পারতো না, কিন্তু তারপর তাহাদের যে বাড়াবাড়ি মানে যে সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। তাহলে এখানে হচ্ছে যে রোকেয়ার সাক্ষাৎ হোসেনের কথাটা হচ্ছে যে যেহেতু পার্সিয়ান নারীরা তো একসময় কিছুই করতো না, কিছুই তারা বলতো না, কিন্তু হুট করে তাদের যে এত বাড়াবাড়ি বা তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছে, কই তাতে তো কখনো পৃথিবী ধ্বংস হয় নাই। বলছে এখন পার্সি মহিলাদের পর্দা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হয়নি। তার মানে এখন বলছে যে তো যেহেতু তারা বাড়াবাড়ি করেই ফেলেছে, এই বাড়াবাড়ি করার ফলে তাহলে পার্সি মহিলাদের যে পর্দা বা তাদের যে আসল রূপ, সে আসল রূপটা হচ্ছে কি সকলের সামনে মোচন হয়ে আছে, সত্য কথা এটা। কিন্তু তাদের মধ্যে যে মানসিক যে দাসত্ব, তাহলে মনে মনে যে অন্যদের যে দাসত্ব করা, যে না আমি এটা পারি না, আমি এটা করতে পারবো না, এখানে আমার যাওয়া উচিত না, আমি হয়তো এই কাজটা যোগ্য না, এরকম যে মানসিক দাসত্ব, এইখান থেকে কিন্তু তারা এখনো বের হয়ে আসতে পারেনি। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে যে পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করে তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। তাহলে এখানে লেখক বলতেছেন যে পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাহাতে নারীরা সম্পূর্ণ তৃপ্ত হতে পারে না। বলছে লোকে কালী শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীকে ভয় করে পূজা করে। তো এখানে বলা হচ্ছে যে তো যেহেতু হচ্ছে যে পুরুষগণ নারীদেরকে সম্মান করে না, নারীদেরকে তাদের যে মর্যাদা দেয় না, তবু দেখা যায় যে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভয়ে হচ্ছে দেবী কালী, শীতল এবং প্রভৃতি কিন্তু দেবদেবীর কিন্তু পূজা করে। কেন পূজা করে? ভয়ে পূজা করে। কিন্তু সেই রূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? তো বলেছে যে সেই রূপে বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না? তাহলে পূজাটা কে পাইতেছেন, রমণী কালী নাকি রাক্ষসী নৃমুণ্ড মালিনী? তাহলে এখানে বলা হচ্ছে যে যেহেতু হচ্ছে যে পুরুষরা নারীদেরকে তাদের প্রকৃত মর্যাদা বা সম্মান দেয় না, তবু দেখা যায় যে তারা কিন্তু ভয়ে, দেখা যায় তারা হচ্ছে কিন্তু দেবী কালী এবং শীতলা দেবীর মতো অনেক যে ভয়ঙ্কর দেবী তাদের কিন্তু তারা কিন্তু পূজা করে। এখানে লেখকের বা কবির প্রশ্ন হচ্ছে এখানে তাহলে এই পূজাটা কে পাইতেছে, এখানে রমণী কালী নাকি রাক্ষসী নৃমুণ্ড মালিনী? তাহলে যেখানে তারা মেয়েদেরকে সম্মান করে না বা প্রকৃত মর্যাদা দেয় না, সেখানে তাদের এই যে পূজা করা, এটা কি আসলে কি যুক্তিসঙ্গত? তারপর দেখি যে নারীকে শিক্ষা দেবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শরূপে দেখায়া থাকেন। তাহলে যে কোনো ধর্মের ক্ষেত্রে যদি বলা হয় যে আদর্শ নারীকে বা আদর্শ সতী সাধ্বী বা হচ্ছে আদর্শ নারীকে, তাহলে সেক্ষেত্রে বলা হয় কি যে সীতা দেবীকে আদর্শ হিসেবে বলা হয়, তাই না? সীতা দেবী, আর এই সীতা দেবী হচ্ছেন তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গিনী। রামায়ণের যে মূল চরিত্র রামচন্দ্র, তার স্ত্রী হচ্ছে সীতা দেবী। ওকে, তো খেয়াল করে একটু এখানে, তাহলে তিনি হচ্ছে রামচন্দ্রের অর্ধাঙ্গী রানী প্রণয়িনী এবং সহচরী। আর রামচন্দ্র হচ্ছে প্রেমিক, ধার্মিক সবই, কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন
তাহাতে প্রকাশ পায় যে কোনো বালকের সহিত পুতুলের যে সম্বন্ধ। তাহলে এখানে পুতুল বলতে কিন্তু এখানে সীতাকে বোঝানো হয়েছে। তাহলে পুতুলের সঙ্গে আমাদের এখানে হচ্ছে সীতাকে তুলনা করা হয়েছে। তার কারণ যদি আমরা দেখতে পাই, তো আমরা রামায়ণ যদি একটু ধারণা থাকে আমরা দেখতে পাবো যে হচ্ছে যে রামায়ণের কাহিনীতে এখানে রামচন্দ্র যখন বনবাসে যায় তখন সীতার সঙ্গে কিন্তু বনবাসে যায়, কিন্তু এক সময় তাদের মধ্যে একটু মনোমালিন্য হয় রাজ্য নিয়ে। তখন তখন হচ্ছে যে রামচন্দ্র সীতাদেবীকে কিন্তু প্রত্যাখ্যান করে। ঠিক আছে, ওকে। এখানে বলা যায় কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন তাহাতে প্রকাশ পায় যে কোনো বালকের সহিত পুতুলের যে সম্পর্ক, যে বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, আবার বিনা কারণে রাগ করিয়াও পুতুল কাদায় ফেলে দিতে পারে। মানে যখন সে বালকের যেটা ইচ্ছা হবে সে তখন কিন্তু সেটা করতে পারবে, এখানে এটাই বলা হয়েছে। তাহলে রামচন্দ্র স্বামিত্বের 16 আনা, এই যে রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়াছেন, আর সীতা প্রভু রামের সহিত বনবাসের ইচ্ছা প্রকাশ করিয়া দেখাইয়াছেন যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। তাহলে এখানে তাহারও বলতে এখানে সীতার কথা বলা হয়েছে, যে সীতাও তিনি বলেছেন যে না, তারও ইচ্ছা শক্তি আছে। শুধুমাত্র যে রামচন্দ্রের ইচ্ছা শক্তি আছে এমনটি না, সীতারও নিজেরও কিন্তু একটা ইচ্ছা শক্তি আছে, যার কারণে সেও বলেছিল যে রামের সঙ্গে সেও বনবাসে যাবে। এরপর দেখি যে কবির ভাষায় আমরা স্বামীর দাসী নহি। তাহলে এখানে কবির ভাষায় নারীরা হচ্ছে স্বামীর দাসী না, তারা হচ্ছে কি অর্ধাঙ্গী। আর অর্ধাঙ্গী মানে হচ্ছে কি অর্ধেক অংশ। যেমন হচ্ছে যে একটি গাড়ির যেমন দুটি চাকা থাকে, ঠিক তেমনই সে গাড়ির চাকার মধ্যে একটি চাকা হচ্ছে পুরুষ, একটি চাকা হচ্ছে কি আমাদের নারী। অথবা একই মুদ্রার এপিঠ ওপিঠ, একই মুদ্রার এপিঠ হচ্ছে পুরুষ, ওপিঠ হচ্ছে কি মহিলা বা নারী। তো এখানে বলা হচ্ছে যে আমরা স্বামীর দাসী নহি, আমরা হচ্ছে কি অর্ধাঙ্গিনী। বলছে আমরা তাহাদের গৃহে গৃহিণী। তাহলে এখানে নারী বলতেছে এখানে যে আমরা হচ্ছে তাহাদের গৃহে গৃহিণী, মরণে অনুরাগিনী, সুখ দুঃখে সমভাগিনী, ছায়াতুল্য সহচরী ইত্যাদি। তাহলে এখানে যে স্ত্রী যে শুধুই যে তার স্বামীর অর্ধাঙ্গিনী এমনটা না, তারা হচ্ছে গৃহে হচ্ছে গৃহিণী, মরণে অনুগামিনী, সুখ দুঃখে সমভাগিনী, ছায়াতুল্য সহচরী ইত্যাদি। শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন যে আমাদের সাংসারিক জীবনটা দ্বিচক্র শকটের ন্যায়। শকট মানে হচ্ছে কি গাড়ি, শকট মানে গাড়ি। তো যারা হচ্ছে যে একটু বুদ্ধিমান লোক তারা বলেন যে আমাদের সাংসারিক জীবনটা হচ্ছে দ্বিচক্র শকটের ন্যায়। মানে আমাদের সাংসারিক জীবনটা হচ্ছে একটা গাড়ির মতো, দুই চাকা গাড়ির মতো। বলছে ওই শকটের এক চক্র পতি মানে হচ্ছে স্বামী, যে ওই শকটের মানে ওই গাড়ির একটা চাকা হচ্ছে চক্র মানে চাকা হচ্ছে পতি, অপরটি হচ্ছে পত্নী মানে হচ্ছে স্ত্রী। ওকে, ওকে। তো তারপর দেখি হচ্ছে আমরা যে ওই শকটের এক চক্র পতি, অপরটি হচ্ছে পত্নী। তো ইংরেজি ভাষায় স্ত্রীকে অংশিনী বা পার্টনার, ইংরেজি ভাষায় হচ্ছে স্ত্রীকে অংশিনী বা পার্টনার বা আছে যে কি এটা হচ্ছে যে অর্ধাঙ্গ বা আছে কি বেটার হাফ, উত্তম অর্ধ। এটা হবে হচ্ছে কি উত্তম অর্ধ বা বেটার হাফ বলা হয়। তাহলে এই যে শকটের মতো কিন্তু এক চক্র, এখানে এক চক্র হচ্ছে কি পতি,
তার মানে কি যে একটা গাড়ি হচ্ছে একটা চাকা হচ্ছে পতি বা স্বামী এবং অপরটি হচ্ছে কি পত্নী বা স্ত্রী। ইংরেজি ভাষায় স্ত্রীকে বলা হয় হচ্ছে পার্টনার বা অংশিনী এবং বলা হয় যে উত্তমর্ধ বা বেটার হাফ। যে শকটের এক চক্র বড়, এখানে এখানে কবি বলেছেন এখানে যে গাড়ির যদি চাকা যদি একটা বড় যদি ছোট হয় তাহলে সে গাড়ি কিন্তু দ্রুত চলতে পারবে না। তাহলে যে শকটের এক চক্র বড় মানে যদি বড় হয় এবং এক চক্র ছোট মানে যদি স্ত্রী যদি ছোট হয়, সে শকট অধিক দূরে অগ্রসর হতে পারে না, সে কেবল একই স্থানে, মানে এখানে স্ত্রী কথা বলা হয়েছে যে সে কিন্তু গৃহকোণে ঘুরতে থাকিবে। এখানে যদি বলা হয় গাড়ির কথা, তাহলে যদি ধরা হয় যে একটা গাড়ি, যে কোনো গাড়ি হতে পারে, একটা গাড়ি যদি দেখা যায় দুইটা চাকা আছে, যদি দেখা যায় যে একটা চাকা খুব বড় একটা চাকা ছোট, তবে দেখা যাবে কিন্তু যে সেই গাড়িটা কিন্তু সামনে দিয়ে কিন্তু যেতে পারবে না, সেটি কিন্তু সেখানে কিন্তু থেকে যাবে, ঘুরতে থাকবে। ঠিক তেমনই যদি একটা সংসারে যদি স্বামী ও স্ত্রী, যদি স্বামীকে যদি উঁচু লেভেলে দেখা হয়, যদি মনে করা যে নারী হচ্ছে নিচু লেভেলে, তাহলে কিন্তু সেখানে কিন্তু নারী বাহিরিয়ায় বের হতে পারবে না, তারা কিন্তু শুধুমাত্র যে গৃহকোণেই কিন্তু ঘুরতে থাকবে। তাদের হচ্ছে তখন মূল আশ্রয় কেন্দ্র হবে তাদের এই গৃহকোণটাই। তাই ভারতবাসীর উন্নতির পথে অগ্রসর হইতে পারিতেছে না। এইখানে রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা হচ্ছে যে ভারতবর্ষে তৎকালীন সময়ে নারীদেরকে কিন্তু মর্যাদা কম দেওয়া হতো, যার কারণে কিন্তু যে ভারতবর্ষের যে উন্নতির যে পথ, সেই পথে তারা কিন্তু যেতে পারতেছেন না। স্বামী যখন পৃথিবী হইতে, এখানে একটু কথা বলা হয়েছে যে স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, তাহলে যখন এখানে সূর্য এবং নক্ষত্রের দূরত্ব মাপা মানে হচ্ছে যে যখন তিনি অনেক বড় বড় কাজ করেন, তাহলে স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ, মানে যখন তিনি সেলাই করবেন আর কি, মানে তিনি যখন দর্জির কাজ করবেন, যেখানে স্বামী হচ্ছে সূর্য এবং নক্ষত্রের দূরত্ব মানে খুব বড় বড় কাজ করতেছেন, ওই সময় তারই স্ত্রী হচ্ছে তিনি দর্জির কাজ করার জন্যে একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপেন। আবার বলা হয়েছে যে স্বামী যখন সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন, সূর্যমণ্ডলের ঘনফল যখন তিনি ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় মানে রান্নাঘরে বিচরণ করেন, রান্নাঘরে ঘুরে বেড়ান, চাউল ডাউল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। তো এইখানে কিন্তু মূলত দেখানো হয়েছে যে পুরুষ হচ্ছে অনেক বড় বড় অনেক মহৎ কাজ করে, আর নারী কি করে, নারী হচ্ছে ছোট একটা গণ্ডির মধ্যে থেকে সে ছোট কাজ করে অথবা সে রান্নাঘরে প্রবেশ করে। যেখানে পুরুষ এখানে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপে, সেখানে নারী করেন তিনি বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ মাপেন। এছাড়া যখন স্বামী হচ্ছে সূর্যমণ্ডলের ঘনফুল তুলাদণ্ডে ওজন করেন তখন এবং ধূমকেতুর গতি নির্ণয় করে, তখন হচ্ছে যে নারী তখন রান্নাঘর বা রন্ধনশালায় বিচরণ করে এবং চাউল ডাউলের ওজন করে এবং রাঁধুনির গতি নির্ণয় করেন, যে কিভাবে কতটুকু চাউল নিতে হবে কতটুকু ডাল নিতে হবে এরকম। তাহলে এখানে হচ্ছে মূলত নারীদেরকে একটু ছোট করে দেখানো হয়েছে। তারপর দেখি আমরা যে খ্রিস্টিয়ান সমাজে মানে যে খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তো মুসলিমদের মতো এতটা বাজে অবস্থা না, যে খ্রিস্টান সমাজে যদিও স্ত্রী শিক্ষার মানে স্ত্রীকে শিক্ষিত হওয়ার যেটা সুবিধা আছে, তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পায় না। তো যদিও হচ্ছে যে খ্রিস্টান সমাজে নারীদেরকে একটু সুবিধা দেওয়া হয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, তবুও দেখা যায় সেখানে নারীরা কিন্তু 16 আনা ভোগ করতে পায় না, তাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না। তো যদিও হচ্ছে যে খ্রিস্টান সমাজে নারীদেরকে শিক্ষিত হওয়ার সুযোগ আছে, কিন্তু তারা কিন্তু সেখান থেকে 16 আনা ভোগ করতে পারে না, তাদের মনে হয় যে তারা এখনো কিন্তু দাসত্ব থেকে কিন্তু তারা মুক্ত হতে পারে না। তারা মনে করে এখনো যে নারীরা হচ্ছে ছোট, পুরুষরা তাদের থেকে বড়, পুরুষরা বড় যেমন তারা কিন্তু মহৎ কাজ করবে, যেহেতু নারীর গণ্ডি ছোট, নারীরা নিচু, সেক্ষেত্রে তারা কিন্তু ছোট ছোট কাজ করবে।
আবার মুসলমানদের মতে, এই যে এখানে এইটা গেল হচ্ছে আমাদের খ্রিস্টান মতে। এরপরে আসে হচ্ছে যে আবার মুসলমানদের মতে নারীরা পুরুষের অর্ধেক, নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক, অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্য, নর মানে পুরুষের সমতুল্য। তো মুসলমানদের মতে বলা হয়েছে যে নারীরা হচ্ছে পুরুষের অর্ধেক, তার মানে যদি অর্ধেক হয় তাহলে কি দুইটা নারীর সমান কি একটা পুরুষ, সেটাই এখানে বলা হয়েছে যে নারীরা পুরুষের অর্ধেক, অর্থাৎ দুইজন নারী সমান একজন নর বা পুরুষ। মোহাম্মদীয় আইনে, এই যে মোহাম্মদীয় আইনে বিধান আছে যে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। তাহলে এখানে যে মোহাম্মদীয় আইনে একটা বিধান আছে যেখানে হচ্ছে পিতার সম্পত্তির ক্ষেত্রে কন্যা বা মেয়ে হচ্ছে পুত্রের অর্ধেক ভাগ পাবে। তাহলে পুত্র হচ্ছে যে ভাগ পাবে সেই ভাগের অর্ধেক পাবে হচ্ছে কন্যা। এই নিয়মটি কিন্তু শুধু পুস্তকে সীমাবদ্ধ। এই যেখানে যে বলা হয়েছে যে বাবার সম্পত্তি পুত্র পাবে হচ্ছে 2 ভাগ এবং নারী পাবে হচ্ছে তার অর্ধেক, ঠিক আছে। এইটা শুধুমাত্র কিন্তু বইয়ে পুস্তকে কিন্তু সীমাবদ্ধ আছে। কার্যত কন্যার ভাগে কিন্তু শূন্য কিংবা যৎ সামান্য পড়িতেছে। তাহলে এই কথাটা কিন্তু বইয়ে মানে এখানে যদি পুস্তকে যদি উল্লেখ থাকেও কিন্তু দেখা যায় যে হচ্ছে কন্যার ভাগ্যে, এই কন্যার ভাগ্যে হচ্ছে কিন্তু শূন্য, মানে হয় তাকে দেয়া হয় না, নতুবা তাকে কিন্তু যৎ সামান্য তাকে দেয়া হয়। অথচ পিতার স্নেহ যত্ন কিন্তু এটা অপার্থিব সম্পত্তি। যদি এখানে বলা হচ্ছে যেহেতু পিতার সম্পত্তি যদি পার্থিব হয়, যেই পেছনে কিন্তু অনেকের লোভ থাকতে পারে, কিন্তু পিতার স্নেহ মমতা কিন্তু এক অপার্থিব সম্পত্তি, যে এখানে কোনো কিন্তু দেখা হয় না যে এখানে কে বেশি বা কে কম বা কে বড় কি ছোট, কিন্তু এখানে বলা হয়েছে যে এখানেও পক্ষপাতিতার মাত্রা বেশি। তো যদিও আমরা বলতে পারি যে পিতা মাতার স্নেহ যত্ন এগুলো কিন্তু কিনতে হয় না টাকা দিয়ে, এটা হচ্ছে কি অপার্থিব সম্পত্তি, এগুলো কিন্তু আমাদের টাকার বিনিময়ে কিনতে পারি না, কিন্তু তবুও কিন্তু এখানে কিন্তু সমানভাবে কিন্তু দেখা হয় না। কেন দেখা হয় না? বলছে এখানেও কিন্তু পক্ষপাতিতার মাত্রা বেশি। বলছে পুত্রদের এইখানে পক্ষপাতিতা বলতে দেখা যায় যে সমাজে যখন একটা পরিবারে যখন একটা ছেলে এবং একটা মেয়ে থাকে, তখন দেখা যায় যে তার যে মা বাবা, তার দেখা যায় কিন্তু যে নারীর তুলনায় কিন্তু তাদের পুত্র সন্তান কিন্তু তারা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারা মনে করে যে পুত্র সন্তান তাদেরকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে, লালন পালন করবে, যার কারণে তারা হচ্ছে যে সেই মেয়েটিকে গুরুত্ব কম দেয় এবং তাদের যত স্নেহ যত্ন ভালোবাসা তাদের কিন্তু পুত্রকে বেশি দেওয়া হয়। এখানেও দেখা যাচ্ছে যে স্নেহ যত্ন যদিও হচ্ছে অপার্থিব সম্পত্তি, তবুও কিন্তু এখানে পক্ষপাতিতার মাত্রা বেশি। এখানে কিন্তু নারীর থেকে কিন্তু পুরুষ এখানেও বেশি পেয়ে যাচ্ছে, যদিও কিন্তু বিশেষ হলো কি এখানে অপার্থিব সম্পত্তি। তারপর বলা হচ্ছে এখানে যে পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না। তাহলে পুত্রদের জন্য যে এত বিদ্যালয় যেগুলোর সংখ্যা গোনা যায় না। আবার বালিকাদের ভিন্ন বিদ্যালয় পাওয়াই যায় না, আবার বালিকাদের বিদ্যালয় সংখ্যায় পাওয়াই যায় না। এখানে বলা হচ্ছে যে পুত্রদের যে এখানে যে গুরুত্ব যে মাত্রা বেশি শিক্ষাক্ষেত্রে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, মানে তাদের যে সংখ্যা কত আছে 10, 20 নাকি 50 সেগুলো কিন্তু গুণে শেষ করা যায় না। আবার অন্যদিকে বলছে যে বালিকাদের বিদ্যালয় সংখ্যায় পাওয়াই যায় না, এখানে যে কয়টি আছে কিন্তু সংখ্যায় পাওয়াই যায় না, অথবা নেই বললেই চলে। এরপর আসে হচ্ছে যে আরবে, এটা হচ্ছে আরব দেশে, তাহলে আরবে এখানে বলা হচ্ছে যে আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল। আরবে স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিল। তাহলে আরবে এক সময় দেখা যাচ্ছে যে আরবে হচ্ছে স্ত্রীদের প্রতি কিন্তু একটা অত্যাচার করা হচ্ছে। তারা কি করছিল? যে কন্যাদেরকে হত্যা করতেছিল। তখন হজরত মোহাম্মদ কন্যাকুলের রক্ষক স্বরূপ দণ্ডায়মান হইয়াছিলেন। তাহলে তখন হচ্ছে কি যে হজরত মোহাম্মদ তিনি কন্যাকুলের রক্ষক স্বরূপ হিসেবে তিনি দণ্ডায়মান বা এখানে আবির্ভাব ঘটেন, ঠিক আছে।
তারপর দেখি আমরা যে তিনি কেবল যে বিবিধ ব্যবস্থা করেই ক্ষান্ত হননি। বিবিধ মানে হচ্ছে উপায়, তিনি কেবল কিন্তু বিবিধ ব্যবস্থা দিয়েই কিন্তু ক্ষান্ত থাকেন নাই, স্বয়ং কন্যা পালন করিয়াও আদর্শ দেখাইয়াছেন। তাই শুধুমাত্র সে যে এখানে যে উপদেশ দিয়েছেন যে কিভাবে নারীদের সম্মান করতে হয় বা পালন করতে হয় এরকম না, বরং তিনি স্বয়ং নিজে তিনি একজন কন্যা পালন করিয়া আদর্শ দেখাইয়াছেন। তাহার জীবন ফাতেমাময়, তাহলে তার কন্যার নাম ছিল কিন্তু ফাতেমা। তাহলে তার জীবন ফাতেমাময় করিয়া দেখাইয়াছেন যে কন্যা কিরূপ আদর নিয়া সে আদর এবং সে স্নেহ জগতে অতুল, মানে দেখা যায় না জগতে। তাহলে কিন্তু তিনি শুধুমাত্র দেখানি নাই যে কিভাবে নারীদের সম্মান করতে ভালোবাসতে হয়, বরং তিনি স্বয়ং কন্যা পালন করে সকলকে দেখিয়েছেন যে কিভাবে আদর্শ হতে হয়। তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখিয়েছেন যে কন্যা কিরূপ আদর নিয়া সে আদর স্নেহ যত্ন কিন্তু জগতে অতুল, মানে দেখা যায় না। জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু হচ্ছে কি? অন্ন বস্ত্র। তাহলে আমাদের যে অন্ন বস্ত্র এটা হতে পারে আমাদের জীবনের প্রধান প্রয়োজনীয়। সুতরাং রন্ধন ও সেলাই অবশ্যই শিক্ষণীয়। তো যেহেতু এখানে আমাদের অন্ন লাগবে, সেহেতু আমাদের রান্না শিখতে হবে। যেহেতু আমাদের বস্ত্র লাগবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেলাইও শিখতে হবে। তাহলে এই অন্ন বস্ত্র যখন লাগবে তখন কিন্তু আমাদের রন্ধন এবং সেলাই এটা অবশ্যই হচ্ছে শিক্ষণীয় বিষয়। কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে। তাহলে রোকেয়া সাখাওয়াতের মতে যেহেতু আমাদের জীবনে অন্ন বস্ত্রের প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে নারীরা চাইলেই কিন্তু রন্ধন এবং সেলাই দুটো কিন্তু শিখতে পারে। কিন্তু তাই বলিয়া যে সমস্ত জীবনটাকে যে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখতে হবে এমনটা উচিত নয়। স্বীকার করি যে এখানে লেখক স্বীকার করতেছেন যে শারীরিক দুর্বলতা বশত নারী জাতি অপর জাতির ওপর নির্ভর করে। তাহলে এখানে বলা হয়েছে যে নারী জাতি হতে পারে যে পুরুষের থেকে একটু কম শক্তিশালী, তাই তারা অন্যের ওপর একটু নির্ভর করে। তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না। তাই বলিয়া যে পুরুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ জগতের কেহ একে অপরের সাহায্য ব্যতীত চলতে পারে না। তাহলে এখানে লেখকের মতে যে হইতে পারে নারীরা একটু দুর্বল পুরুষের তুলনায়, তাই বলে যে পুরুষ যে সবখানে তাদের যে দাসত্ব করে রাখবে এমনটা নয়, কারণ এই জগতে কেহ একে অপরের সাহায্য ছাড়া কিন্তু চলতে পারে না। একজন ব্যারিস্টার, এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী। তাহলে একজন যিনি ব্যারিস্টার তার কিন্তু ডাক্তারের প্রয়োজন আছে, পাশাপাশি আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চায়। সমাজে নারী পুরুষও ঠিক তেমনই। তাহলে একজন ডাক্তারের যেমন ব্যারিস্টারের প্রয়োজন হয় তেমনি কিন্তু ডাক্তারও কিন্তু ব্যারিস্টারের প্রয়োজন আছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারলাম যে একজন ব্যারিস্টার তার কিন্তু ডাক্তারের সাহায্য লাগবে, ঠিক তেমনি ডাক্তারের কিন্তু অপরজনের সাহায্য লাগবে। ঠিক তেমনই হচ্ছে সমাজে বসবাস করতে গেলে নারীরও কিন্তু পুরুষের সাহায্য প্রয়োজন এবং পুরুষেরা কিন্তু নারীর সাহায্য প্রয়োজন। ঠিক আছে, তারপর দেখি যে পুরুষগণ আমার দিককে, এখানে আমার দিককে বলতে নারীদেরকে। তাহলে এখানে বলা হচ্ছে যে পুরুষগণ আমার দিককে নারীদেরকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছেন বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি। তাহলে এখানে কিন্তু পুরুষগণকে দোষ দেওয়া হয়েছে যে পুরুষগণ নারীদেরকে যে শিক্ষার সুযোগ সেখান থেকে তারা কিন্তু কোনো শিক্ষার সুযোগ দেন না, যার ফলে কিন্তু নারীরা এখান থেকে কিন্তু পিছিয়ে আসেন। ওকে, বলছে ভারতের ভিক্ষু এবং ধনবান, মানে যারা অনেক ধনী, তাহলে ভারতে ভিক্ষু ও ধনবান এই দুই ধরনের লোকই হচ্ছে অলস। দুই ধরনের লোকই হচ্ছে কি? অলস। বলছে এবং ভদ্র মহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে। তাহলে এখানে যারা ভিক্ষুক এবং যারা ধনবান তারা উভয়ই অলস। পাশাপাশি দেখা যায় যে যারা হচ্ছে ভদ্র মহিলা তারা কিন্তু তাদের যে কর্তব্য তার থেকে কিন্তু তারা অল্প কাজ করে। বিশেষত আপন আপন অর্ধাঙ্গের, এখানে অর্ধাঙ্গ বলতে স্বামী অথবা স্ত্রী যে কোনো একটা হতে পারে। বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিয়া বাকপটুতা দেখায়, আবশ্যক হইলে কোন্দল চলে। তাহলে শুধুমাত্র যে নিজের স্বামী বা স্ত্রী যে আমরা এখান থেকে প্রশংসা করব এমনটা না, এমনটা দেখা যায়। পাশাপাশি দেখা যায় যে যদি জরুরি হয়ে পড়ে
বা এমনও সময় চলে আসে যেখানে কিন্তু ঝগড়া বা কোন্দল কিন্তু শুরু হয়ে যায়। তাহলে যে শুধুমাত্র যে স্বামী স্ত্রী যে একে অপরের যে নিন্দা বা প্রশংসা করে এমনটা না, মাঝে মধ্যে দেখা যায় যে তাদের মধ্যে কিন্তু কোন্দল বা ঝগড়াও তৈরি হয়। আশা করি এখন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলিত হইবে। তার মানে এখানে স্বামীর অর্ধাঙ্গ মানে কি, যে অর্ধেক অংশ। তাহলে স্বামী হচ্ছে অর্ধেক অংশ এবং স্ত্রী হচ্ছে কি অর্ধেক অংশ। তাহলে বলছে আশা করি এখন স্বামীর স্থলে অর্ধাঙ্গ শব্দটি প্রচলিত হবে এবং স্ত্রী হবে কি অর্ধাঙ্গী। অর্ধাঙ্গ মানে হচ্ছে পুরুষ, অর্ধাঙ্গী মানে হচ্ছে স্ত্রী। অর্থাৎ কি, যে স্বামীর অর্ধেক অংশ হচ্ছে স্ত্রী, স্ত্রীর অর্ধেক অংশ হচ্ছে স্বামী। তো এটাই হচ্ছে মূলত ছিল আমাদের যে অর্ধাঙ্গিনী, এই অর্ধাঙ্গিনী প্রবন্ধের মূল কথা। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে অর্ধাঙ্গিনী প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন দেখিয়েছেন যে নারীদেরকে সমাজে কিন্তু ছোট বা হেয় করে দেখানো হতো বা দেখা হয়। সেখানে দেখা যায় কিন্তু যে বিভিন্ন ধরনের তিনি এখানে উদাহরণ দিয়েছেন, যে কখনো খ্রিস্টান ধর্ম অথবা মুসলমান ধর্ম। তিনি বলেছেন এখানে যে মুসলিম ধর্মে যে পিতার যে সম্পত্তি যে ভাগ বাটোয়া হয়, সেখানে হচ্ছে যে নারী পায় পুরুষের অর্ধেক। এরকম নিয়ম নীতি থাকলেও দেখা যায় কিন্তু নারীরা কিন্তু ভাগে কিন্তু শূন্য অথবা খুবই কম পায়। ঠিক তেমনই কিন্তু তাদের কিন্তু শিক্ষা দীক্ষায় তাদের কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া বলা হয়েছে যে পিতামাতার যে স্নেহ ভালোবাসা সেটা হচ্ছে কি অপার্থিব বিষয়বস্তু, যেগুলো কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। এগুলো অপার্থিব হওয়া সত্ত্বেও দেখি যে এখানেও কিন্তু পক্ষপাতিতা দেখা যায় যে একজন মেয়ের তুলনায় একজন ছেলে কিন্তু এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ কি, ছেলেকে এখানে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে যে সে তাকে বৃদ্ধ বয়সে দেখবে। এরকম যে কথাগুলো এখানে বলা হয়েছে সবগুলো তিনি এখানে উল্লেখ করেছেন। এটাই ছিল হচ্ছে আমাদের যে অর্ধাঙ্গিনী প্রবন্ধ, সেটার মূল কথা হচ্ছে এটা। ওকে, এরপরে দেখবো হচ্ছে আমরা শব্দার্থ, যে অবলা দাতি। এখানে অবলা বলতে কিন্তু নারীদেরকে বোঝানো হয়েছে। যে অবলা দাতি শব্দের অর্থ হচ্ছে কি, যে বলহীনা মানে কিন্তু যে যার বল খুবই কম এরকম। এখানে নারী সমাজ অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে নারী সমাজ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে আমরা দেখি যে অবরোধ প্রথা বলতে বোঝানো হয়েছে যে অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম। তাহলে অবরোধ প্রথা বলতে এখানে বোঝানো হয়েছে যে অন্তঃপুরে লোকচক্ষুর আড়ালে মেয়েদের আটক রাখার নিয়ম। ওকে, তারপর দেখি যে পার্সি শব্দের অর্থ কি, যে পারস্য দেশের অথবা ইরানি। তাহলে পার্সি মানে হচ্ছে যে পারস্য দেশের যে মহিলাগণ, সে পারস্য দেশের মহিলা বা ইরানি। ছত্র মানে হচ্ছে ছাতা। তাহলে এখানে ছত্র মানে হচ্ছে ছাতা, এবং হচ্ছে বিলাতি সভ্যতা বলতে বোঝানো হচ্ছে এখানে যে পাশ্চাত্য সভ্যতা, যেমন আমাদের এখন ইউরোপ, সেগুলো কিন্তু আমাদের হচ্ছে কি পাশ্চাত্য সভ্যতা। ইউরোপ, আমেরিকা, কানাডা সব কিন্তু আমাদের পাশ্চাত্য সভ্যতা। তাহলে এখানে হচ্ছে বিলাতি সভ্যতা বলতে আসে এখানে কি পাশ্চাত্য সভ্যতা, এবং ছত্র মানে হচ্ছে ছাতা, আর অবলাতি মানে হচ্ছে কি যে বলহীনা, এখানে নারীদের কথা বলা হয়েছে এখানে। তারপর দেখি হচ্ছে আমরা যে নাকের দড়ি। তো নাকের দড়ি বলতে বোঝানো হচ্ছে এখানে যে নাকাল এবং বাধ্য করার যন্ত্র। এখানে নাকের দড়ি বলতে বোঝানো হচ্ছে যে যাদেরকে বাধ্য করা হয়, জোর করে বাধ্য করা হয়, ঠিক আছে, মানে যাদেরকে মানে কোনো কিছু অপশন না দিয়ে তাদেরকে জোর করে কাজগুলো করানো হয়, তাকে বলা হবে কি যে নাকে দড়ি। হচ্ছে যে কলম্বাস মানে হচ্ছে কি ক্রিস্টোফার কলম্বাস বা কলম্বাস, যেটা আমরা বলি না কেন। তাহলে কলম্বাস মানে হচ্ছে যে ক্রিস্টোফার কলম্বাস, যেটাকে আমরা বলে থাকি কলম্বাস। তিনি হচ্ছে প্রসিদ্ধ ইতালীয় নাবিক ছিলেন এবং আমেরিকা মহাদেশের তিনি আবিষ্কারকর্তা, ঠিক আছে। তার মানে তিনি হচ্ছে যে আমেরিকাকে আবিষ্কার করেন। তিনি হচ্ছে 1492 সালে তিনি হচ্ছে আমেরিকা আবিষ্কার করেন। তাহলে কলম্বাস হচ্ছে কি, তার পুরো নাম হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। তিনি ছিলেন একজন ইতালিয়ান নাবিক এবং তিনি হচ্ছে 1492 সালে তিনি হচ্ছে আমেরিকা মহাদেশের আবিষ্কার করেন।
বাতুল, বাতুল মানে হচ্ছে পাগল। সত্য স্বামিত্ব মানে হচ্ছে অধিকার এবং মালিকানা, তাই না? সত্য মানে হচ্ছে অধিকার এবং স্বামিত্ব মানে হচ্ছে মালিকানা। বাতুলতা মানে হচ্ছে পাগলামি, তাহলে বাতুল মানে পাগল এবং বাতুলতা মানে হচ্ছে কি পাগলামি। এরপর দেখি ওই সীতা, তাহলে এখানে যে সীতা হচ্ছে এখানে রামায়ণে বর্ণিত মিথিলা রাজ জনকের কন্যা এবং রামচন্দ্রের পতি, তার নাম সীতা। তো সীতা হচ্ছে যে তিনি হচ্ছে মিথিলা রাজ জনকের কন্যা এবং রামচন্দ্রের স্ত্রীর নাম সীতা। রামচন্দ্র হচ্ছে রামায়ণে বর্ণিত দশরথ এবং কৌশল্যার পুত্র এবং সীতার স্বামী। বলছে ধূলি ধূসরিত, ধূলি দূষিত শব্দের অর্থ হচ্ছে কি যে ধুলো লেগে মলিন, ধুলো লেগে মলিন। অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী মানে হচ্ছে যে স্বামী স্ত্রীকে পুরো পরিবারের একক হিসেবে কল্পনা করে স্ত্রীকে অর্ধাঙ্গী গণ্য করা হয়। তাহলে একটা যে পরিবার, একটা পরিবারের সম্পূর্ণ পরিবারকে স্বামী স্ত্রীকে একে অপরের কল্পনা করে স্ত্রীকে তার অর্ধেক অংশ কিন্তু এখানে বলা হয়েছে, গণ্য করা হয়। বলছে কি যে শুক্ল কেশ মানে কিন্তু শুভ্র বা সাদা চুল বিশিষ্ট। এখানে শুক্ল কেশ মানে কিন্তু শুভ্র বা সাদা কেশ বিশিষ্ট। এখানে কিন্তু আমাদের কিন্তু প্রবীণ ব্যক্তি হতে পারে, যাদের বয়স একটু বেশি হবে কি যে প্রবীণ ব্যক্তি, যাদের বয়স একটু বেশি প্রবীণ ব্যক্তি। তাহলে শুক্ল কেশ মানে যাদের চুল হচ্ছে সাদা, ঠিক আছে? তো সাদা কাদের হয়? যাদের একটু বয়স থেকে বেশি থাকে, মানে মানে এখানে প্রবীণ ব্যক্তি। এরপর আসা হচ্ছে শকট, শকট মানে হচ্ছে কি গাড়ি, শকট মানে গাড়ি। শাস্ত্রকার মানে শাস্ত্র রচয়িতা, মানে যিনি শাস্ত্র রচনা করেন। বলছে যে রাসব কর্ণ মানে হচ্ছে কি গাধার কান, তাহলে কি রাসব, এখানে রাসব মানে হচ্ছে গাধা আর রাসব কর্ণ মানে কি গাধার কান। বোধোদয়, বোধোদয় হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিশু শিক্ষার 3য় ভাগের বইয়ের নাম হচ্ছে কি বোধোদয়। তাহলে বোধোদয় কে লিখেছেন? লিখেছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। এরপর হচ্ছে যে ওয়ার, ওয়ার মানে হচ্ছে যে লেপ বালিশ ইত্যাদি আবরণ, তাহলে লেপ বালিশ ইত্যাদিকে যে আবরণ দেওয়া হয় তাকে বলা হয় কিন্তু ওয়ার। এরপরে আসে হচ্ছে যে তুলাদণ্ড মানে কি দাড়িপাল্লা, দাড়িপাল্লাকে বলা হয় কি তুলাদণ্ড। চর্বচস্য মানে চিবিয়ে ও চুষে খেতে হয় এমন, তাহলে চর্বচস্য মানে চিবিয়ে অথবা চুষে খেতে হয় এমন। বলছে এফ এ, এফ এফ এ, এফ এ মানে হচ্ছে কি যে ফার্স্ট আর্টস, বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়। তাহলে এখানে এফ এ মানে হচ্ছে কি যে ফার্স্ট আর্টস, বর্তমানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যায়। বলছে যে পাহল ওয়ান, পাহল ওয়ান মানে হচ্ছে কি পালোয়ান বা কুস্তিগির, মানে যে হচ্ছে অধিক শক্তিশালী বা পালোয়ান। তাহলে পাহন ওয়ান মানে হচ্ছে কি পালোয়ান বা কুস্তিগির, যার গায়ে অনেক শক্তি। বলছে পয়জার, পয়জার মানে হচ্ছে কি জুতো বা পাদুকা, পয়জার মানে জুতো বা পাদুকা, জুতো বা পাদুকা। এরপরে আসছে হচ্ছে যে মাত মারো, মাত মারো মানে কি মেরো না, তাহলে মাত মারো, এখানে মারো মানে কিন্তু মারা, এখানে মাত অর্থ কিন্তু এখানে আমাদের একটা নেতিবাচক বা একটা নাপ তৈরি হয়েছে, তাহলে মাত অর্থ কি না, তাহলে মাত মারো মানে হচ্ছে কি মেরো না। বলছে চোট, চোট লাগতা হে মানে কি ব্যথা লাগছে, এটা হয়তো বা হিন্দি ভাষা, এটা হয়তো হিন্দি ভাষা হতে পারে যে চোট লাগতা হে, যদিও আমি হিন্দি ভালো পারি না, তো এটা দেখে মনে হচ্ছে এটা হিন্দি ভাষা হতে পারে। যে চোট লাগতা হে মানে হচ্ছে এটা কি যে ব্যথা লাগছে। বলছে যে কাই মারতা থা, কাই মারতা থা হাম নালিশ করেগা, তাহলে যে কাই মারতা থা মানে কেন মারছিলে, যে একটু কথা যে কাই মারতা থা মানে হচ্ছে যে কেন, কেন মারছিলে, হাম নালিশ করেগা আমি নালিশ করব। এটারই কিন্তু অনুবাদ হচ্ছে এখানে দেওয়া আছে যে কাই মারতা থা মানে হচ্ছে কেন মেরেছিলে, হাম নালিশ করেগা আমি নালিশ করব। তন্ময় মানে হচ্ছে যে তাতে একান্তভাবে নিমগ্ন, তন্ময় মানে হচ্ছে যে তাতে একান্তভাবে নিমগ্ন। অপার্থিব মানে হচ্ছে অবস্তুগত, মানে যেগুলো কোনো বস্তু, যেমন কিন্তু এই যে আদর ভালোবাসা স্নেহ, এগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এটা হচ্ছে কিন্তু অপার্থিব বিষয়বস্তু। যেমন কি পিতামাতার আদর ভালোবাসা স্নেহ, সব কিন্তু হচ্ছে আমাদের অপার্থিব মানে কি অবস্তুগত, এগুলো কিন্তু কোনো বস্তু না। তারপর দেখি হচ্ছে যে হিতৈষিকা, হিতৈষিকা মানে হচ্ছে কি হিত কামনা। বলছে এন্ট্রান্স, বলছে এন্ট্রান্স মানে হচ্ছে কি প্রবেশিকা এবং বর্তমানে মাধ্যমিক বা এসএসসি,
বর্তমানে যে এসএসসি এটাকে বলা হতো কি এন্ট্রান্স। ও যে শামস উল ওলামা, শামস উল ওলামা মানে হচ্ছে যে জ্ঞানী ব্যক্তিদের উপাধি। তাহলে জ্ঞানী ব্যক্তিদেরকে বলা হতো কি যে শামস উল ওলামা। এবং কি নজম উল ওলামা মানে হচ্ছে যে জ্ঞানীদের মধ্যে নক্ষত্র। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে যে এর অর্থ কি, এই দুইটার অর্থ কি আসতে পারে। যে শামস উল ওলামা অর্থ হচ্ছে যে জ্ঞানী ব্যক্তিদের উপাধি, এবং নজম উল ওলামা মানে হচ্ছে জ্ঞানীদের মধ্যে যিনি নক্ষত্র, মানে তিনি শ্রেষ্ঠ আর কি। বলছে যে হিতৈ শোনা মানে হচ্ছে যে কল্যাণ ইচ্ছা, হিতৈষিকা মানে হচ্ছে হিত কামনা, আর হিতৈ শোনা মানে হচ্ছে যে কল্যাণ ইচ্ছা। এরপর দেখা যাচ্ছে যে হাফেজ, হাফেজ মানে হচ্ছে যে সম্পূর্ণ কুরআন শরীফ যার মুখস্থ, যার মুখস্থ তাকে বলবে কি হাফেজ বলা হচ্ছে। বলছে সলমা চুমকি মানে সোনা বা রূপার চকচকে বুটি দানা, ছোট ছোট দানা আর কি। তাহলে সলমা চুমকি মানে হচ্ছে সোনা রূপার চকচকে বুটি দানা মানে গোল গোল দানা। বলছে কাদম্বিনী, এটা গুরুত্বপূর্ণ একটা। এই কাদম্বিনী শব্দের অর্থ কি মেঘমালা, কাদম্বিনী অর্থ হচ্ছে মেঘমালা। সূত্রধর মানে হচ্ছে কাঠের মিস্ত্রি। তন্তুবায় মানে তাঁতি, তন্তুবয় মানে হচ্ছে কি তাঁতি। এরপরে আসা হচ্ছে যে সামলা, সামলা মানে হচ্ছে যে শালের একরকম, শালের একরকম পাগড়িকে বলা হয় সামলা। এবং চোগা, চোগা মানে হচ্ছে যে লম্বা ঢিলা বুক খোলা এক ধরনের জামা যা চাপকানের ওপরে পরা হয়। এই চোগা হচ্ছে যে লম্বা ঢিলা বুক খোলা এক ধরনের জামা যা হচ্ছে যে চাপকানের ওপরে পরা হয়। এইগুলো ছিল হচ্ছে আমাদের এখান থেকে শব্দার্থ। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে পাঠ পরিচিতি। ওকে, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী আমরা মূল পাঠ পড়লাম এবং অর্ধাঙ্গী থেকে যে শব্দার্থগুলো সেগুলো এখান থেকে আমরা দেখলাম। তো এখন দেখবো হচ্ছে এখানে কবি কি বুঝিয়েছেন বা লেখক এখানে কি বুঝিয়েছেন। তাহলে বেগম রোকেয়ার অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী প্রবন্ধে 19 শতকের শেষ এবং 20 শতকের গোড়ায়, তাহলে 19 শতক বলতে শেষ বলতে হতে পারে এটা 1890 প্লাস এখান থেকে, আর 20 শতকের গোড়া মানে এটা হতে পারে যে 1901 থেকে 1910 মতো এরকম আর কি, এরকম সময়কাল আর কি। তো এই যে এরকম যে 1890 সালের পর থেকে 1910 সালের মধ্যবর্তী যে শতক, এর মধ্যে ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনের সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা এবং দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে। তাহলে বলা হয়েছে যে এই অর্ধাঙ্গিনী প্রবন্ধে মূলত 19 শতক অর্থাৎ যে 1890 সাল থেকে 1910 সাল, এই যে এরকম সময়কার যে ভারতবর্ষে মুসলমান নারীদেরকে যে দুর্বহ জীবন অথবা তাদেরকে যে অধিকার যে হীনতা, তাদেরকে যে অধিকারকে দেয়া হতো না, সেই সমস্ত দিকে কিন্তু এখানে দেখানো হয়েছে। বলছে দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা, এখানে পুরুষকে কিন্তু স্বার্থপর হিসেবে কিন্তু দেখা হয়েছে। পুরুষের নিদারুণ স্বার্থপরতা এবং আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে, তাই ওই সময় দেখা যেত যে পুরুষে দেখা যেত যে এখানে তাদের প্রকাশ পেত স্বার্থপরতা এবং আধিপত্যকামিতা এখানে প্রকাশ পেত। তিনি দেখাতে চেয়েছেন যে সমাজ যে পূর্ণ ও স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না, তার কারণ পরিবার ও সমাজ জীবনে অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল এবং অবনত অবস্থা। তো তখন দেখাতো যে পরিবারগুলো বা সমাজ কেন এগিয়ে যেতে পারছে না, এর মূল কারণ হচ্ছে কি যে তৎকালীন সমাজে নারীদেরকে কিন্তু কোনো মানে মূল্য বা তাদেরকে হেয় করা হতো। এই নারী বা হচ্ছে একটা অর্ধেক অংশকে নিচে রেখে কিন্তু কোনো জাতেই কিন্তু উন্নতি লাভ করতে পারে না। এজন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি। তাহলে এইখানে মূল তিনি দৌড় দিয়েছেন কি পুরুষ সমাজকে, তার কারণ হচ্ছে যে এখানে তাদের যে দৃষ্টিভঙ্গির যে সংকীর্ণতা, এখানে তিনি কিন্তু এখানে দায়ী করেছেন। এই রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন, তাতে তার মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন যে সমাজ জীবনের
অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাহলে যদি আমরা কোনো সমাজের বা কোনো দেশের যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে সেক্ষেত্রে নারী জাগরণ, তাই নারীদেরকে তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে। পাশাপাশি পুরুষ সমাজের যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু তাদেরকে কিন্তু পরিবর্তন করতে হবে। যে পুরুষ যদি মনে করে যে না আমরা একাই এখান থেকে সব পারি, সব করতে পারবো, এরকম দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি নারীদের জন্য তাদের যে পর্যাপ্ত যে সুযোগ সুবিধা, তাদের শিক্ষা ক্ষেত্র সহ তাদের কিন্তু অন্যান্য যে ক্ষেত্র আছে সকল ক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত সুযোগ করে দেওয়া, তাহলেই কিন্তু যে কোনো জাতি কিন্তু তারা আগের থেকে কিন্তু আরও অনেক উন্নত বা উন্নতি লাভ করতে পারবে। নারী অথবা পুরুষ যে কোনো একটিকে যদি বাদ রেখে যদি কোনো জাতি মনে করে তারা উন্নতি করতে চায়, এটা কিন্তু কখনোই সম্ভব না। যে কোনো একজনকে রেখে কখনোই কিন্তু উন্নতি লাভ করা যায় না। তো নারী এবং পুরুষ হচ্ছে কি যে একই মুদ্রার এপিঠ ওপিঠ, নারী এবং পুরুষ হচ্ছে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ। তাহলে এই ছিল হচ্ছে যে মূলত রোকেয়া সাখাওয়াত কর্তৃক লিখিত অর্ধাঙ্গিনী প্রবন্ধ, যেখান থেকে আমরা সম্পূর্ণ প্রবন্ধটা ভালো করে পড়েছি। এখন হচ্ছে যে এখান থেকে হচ্ছে আমরা কিছু এখান থেকে এমসিকিউ সলভ করব। এখন আমরা এখান থেকে কিছু এমসিকিউ সলভ করব। তো এখানে প্রথমে এখানে বলা হয়েছে যে সাগরের পানি, এই যে সাগরের পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়, আবার সেই মেঘ বৃষ্টিকণা হয়ে সাগরে পতিত হয়। তাহলে দেখা যায় যে সূর্যের তাপে যে নদী নালা খালবিল বা সমুদ্র থেকে যে পানিটা হচ্ছে বাষ্প হয়ে মেঘে পরিণত হয়, আবার সেই মেঘ থেকে হচ্ছে বৃষ্টিকণা রূপে সেই পানি কিন্তু পুনরায় সাগরে পতিত হয়। বলছে উপরের বাক্যগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? উপরে যে দুটা বাক্য ছিল এটা কি বোঝানো হয়েছে? বলছে একে অপরের অনুসারী, প্রত্যেকে আমরা পরের তরে। বলছে একের জন্য অন্যের অধিকার, প্রত্যেকের নিকট ঋণী। তো এইটা আমরা বুঝতে পারলাম না, এটা আমরা সংস্কৃত ভাষা হয়ে গেছে, এটা আমরা বুঝলাম না। একের জন্যে মনে হতে পারে একের জন্যে, যাই হোক। তো এখানে দেওয়া আছে সেখানে এটি দ্বারা কি বোঝানো হয়েছে যে একে অপরের অনুসারী, প্রত্যেকে আমরা পরের তরে, একের জন্যে অন্যের অধিকার বা প্রত্যেকের নিকট ঋণী। তাহলে এখানে বলা হয়েছে যে সাগরের পানি বাষ্প হয়ে যেমন মেঘে পরিণত হয়, ঠিক তেমনি সেই মেঘ হচ্ছে পুনরায় বৃষ্টিকণা হয়ে কিন্তু সাগরে পতিত হয়। এটি দ্বারা বোঝানো হয়েছে কি যে প্রত্যেকের নিকট ঋণী। তাহলে এখানে মেঘ যেমন পানির কাছে ঋণী, তেমনই পানি হচ্ছে মেঘের কাছে ঋণী। ঠিক তেমনইভাবে আমাদের সমাজে নারী হচ্ছে পুরুষের কাছে ঋণী, এবং পুরুষও হচ্ছে কিন্তু তেমনইভাবে কিন্তু নারীর কাছে ঋণী। ঠিক আছে, উভয় কিন্তু সকলের কাছে কিন্তু ঋণী হবে। এরপর দেখা যাচ্ছে এখানে যে অর্ধাঙ্গী প্রবন্ধে বর্ণিত নাকের দড়ি শব্দের অর্থ কী? যে নাকের দড়ি শব্দের অর্থ কী? অর্ধাঙ্গী প্রবন্ধে নাকের দড়ি শব্দের অর্থ কী? অধিকার ও মালিকানার বস্তু, মেয়েদের আটক রাখার কৌশল, তত্ত্ব বয়ন করে তৈরিকৃত রশি, নাকি নতজানু ও বাধ্য করার অস্ত্র। তাহলে অর্ধাঙ্গিনী প্রবন্ধ অনুযায়ী যে নাকের দড়ি, এই নাকের দড়ি শব্দের অর্থ কী? অধিকার ও মালিকানার বস্তু, মেয়েদের আটক রাখার কৌশল, তত্ত্ব বয়ন করে তৈরিকৃত রশি, নাকি নতজানু ও বাধ্য করার অস্ত্র। এখানে উত্তর হবে হচ্ছে যে নতজানু এবং বাধ্য করার অস্ত্র। তার কারণ যে নাকের দড়ি তখনই দেয়া হয় যখন সেটাকে বাধ্য করে করতে দেয়া হয়, তখন সেটাকে বাধ্য করে করাতে হয়। এটা হবে হচ্ছে কি নতজানু ও বাধ্য করার অস্ত্র। এরপর দেখতে পাই যে তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেঘও সেই রূপ তরুর সাহায্য চায়। তরু মানে হচ্ছে এখানে আমরা এখানে লতাপাতা বা গাছপালা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, তাহলে লতাপাতা বা গাছপালা যেমন বৃষ্টির সাহায্য চায়, ঠিক তেমনই মেঘও সেরূপ তরুর সাহায্য চায়। তার মানে কি যে এই যে তরুলতার মাধ্যমে কিন্তু এখানে মানে পানিটা বাষ্প হয়ে বা উড়ে যেয়ে কিন্তু এখানে মেঘ তৈরি হয়। তো বলছে যে অর্ধাঙ্গিনী প্রবন্ধে এই উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এখানে বলছে যে
তরুলতা যেমন বৃষ্টির সাহায্য চায়, তেমনি মেঘও কিন্তু তরুর সাহায্য চায়। এখানে মূলত কি বোঝানো হয়েছে? আচ্ছা, নারীর ওপর পুরুষ নির্ভরশীল, নারীর ওপর পুরুষ নির্ভরশীল, পুরুষের ওপর নারী নির্ভরশীল, নারী পুরুষ পরস্পরের ওপর পরিপূরক, নারী পুরুষ একই মানসিকতার। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু এখানে আমরা দেখতে পারি যে তরু যেমন বৃষ্টির সাহায্য চায়, তেমনি কিন্তু তরুও হচ্ছে কিন্তু মেঘের সাহায্য চায়। এখানে মূলত দেখা যাবে কি যে নারী এবং পুরুষের পরিপূরক, মানে নারী পুরুষের সাহায্য লাগবে, তেমনি কিন্তু পুরুষের নারীর সাহায্য প্রয়োজন। এটা হবে কি যে নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক। ওকে, এরপর দেখি হচ্ছে আমরা যে অর্ধাঙ্গী প্রবন্ধে তরঙ্গিনী কি। অর্ধাঙ্গী প্রবন্ধে তরঙ্গিনী, তাহলে এই তরঙ্গিনী শব্দের অর্থ কি? অর্ধাঙ্গিনী প্রবন্ধে তরঙ্গিনী শব্দের অর্থ কি? ক মেঘ, খ ঢেউ, গ বৃষ্টি, ঘ নদী। তাহলে অর্ধাঙ্গিনী প্রবন্ধে তরঙ্গিনী শব্দের অর্থ কি? মেঘ, ঢেউ, বৃষ্টি, নদী। তাহলে এই অর্ধাঙ্গিনী প্রবন্ধ অনুসারে তরঙ্গিনী শব্দের অর্থ হচ্ছে কি? নদী। তাই নদীকে বোঝানোর জন্য এখানে বলা ছিল কি তরঙ্গিনী। উত্তর হবে কি? ঘ নদী। তারপরে আসে হচ্ছে যে মোহাম্মদীয় আইনে, তাহলে এটা হচ্ছে কি যে মুসলিম বা মোহাম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার অধিকার পুত্রের কতটুকু? তার মানে এখানে পুত্র যা পায় তার কতটুকু অংশ নারী পায়? বলছে অর্ধেক, সমান, দেড় গুণ, দ্বিগুণ। দেড় মানে হচ্ছে যে 1.5 অথবা হচ্ছে যে একের আর এটা এখানে হাফ হবে, দেড় গুণ অথবা কি দ্বিগুণ। তাহলে বলা হচ্ছে এখানে যে মোহাম্মদীয় আইনে পৈতৃক সম্পত্তিতে কন্যার অধিকার কতটুকু, যে অর্ধেক, সমান, দেড় গুণ নাকি দ্বিগুণ। তো আমরা দেখতে পাই যে মোহাম্মদীয় আইন অনুসারে যে পৈতৃক সম্পত্তিতে পুত্র যতটুকু সম্পদ পাবে তার অর্ধেক সম্পত্তি পাবে হচ্ছে কি? কন্যা। কতটুকু পাবে? অর্ধেক পাবে। ঠিক আছে, এরপরে আসে হচ্ছে যে এ দেশে নারী জাগরণের পথিকৃৎকে। এই দেশে নারী জাগরণের পথিকৃৎকে, তো এখানে আমরা কিন্তু জানি যে বেগম রোকেয়া হচ্ছে তিনি নারী নিয়ে অনেক কাজ করেছেন। যে তৎকালীন সময়ে নারীদেরকে কিন্তু চার দেওয়ালে বন্দি করে রাখা হতো, নারীদেরকে কিন্তু পর্দাশীল হয়ে থাকতে হতো, পাশাপাশি তাদের কিন্তু তাদের যে ঘর থেকে তাদের কিন্তু বেরোতে দেওয়া হতো না। তো ওই সময় থেকে বেগম রোকেয়া তার বড় ভাই এবং বোন এবং তার যে স্বামী তার সহায়তায় কিন্তু শিক্ষিত হন। শিক্ষিত হয়ে তিনি কিন্তু নারী নিয়ে কিন্তু তিনি অনেক কাজ করেছেন। তিনি নারী নিয়ে তিনি সংগঠন তৈরি করেছেন, পাশাপাশি তিনি কিন্তু অনেক স্কুলও তিনি প্রতিষ্ঠা করেছেন। তাহলে এদেশে নারী জাগরণের পথিকৃৎকে জাহানারা ইমাম, সুলতানা রাজিয়া, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুপিয়া কামাল। তাহলে অবশ্যই কিন্তু এখানে রোকেয়া সাখাওয়াত হোসেন হবে। তাহলে নারী জাগরণের পথিকৃৎকে রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপরে আসে যে রোকেয়া সাখাওয়াত হোসেন দক্ষতা অর্জন করেছিলেন কোন কোন ভাষায়? তিনি মূলত কোন কোন ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন? তাহলে যে তার বড় ভাই বোন এবং তার স্বামীর সহায়তায় তিনি মূলত ভাষা দক্ষতা অর্জন করেছেন। এবং তিনি কোন কোন ভাষায় এই দক্ষতা অর্জন করেছিলেন? ইংরেজি ও আরবিতে, বাংলা এবং ফার্সিতে, ইংরেজি ও বাংলায়, আরবি ও ফার্সিতে। তো মোটামুটি বলা যায় এখান থেকে তিনি হচ্ছে যে বাংলা এবং ইংরেজিতে। তাহলে তিনি হচ্ছে তার বড় ভাই বোন এবং তার স্বামীর সহায়তায় সে হচ্ছে ইংরেজি এবং সে হচ্ছে বাংলা ভাষায় কিন্তু দক্ষতা অর্জন করেন। এরপরে আসে হচ্ছে যে রোকেয়া সাখাওয়াত হোসেন কিসে ব্রতী ছিলেন? তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেন মূলত তিনি কিসে ব্রতী? ব্রতী মানে কিন্তু যে তিনি লেগেছিলেন আর কি, লেগেছিলেন মানে চাই এরকম একটা সংকল্প। সমাজসেবা, নারী সেবা, স্কুল প্রতিষ্ঠা, নিজেকে প্রতিষ্ঠা। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেনের মধ্যে একটা ব্রতী ছিল, তার সংকল্প ছিল যে তাকে এই কাজটা করতে হবে। তাহলে এখানে মূলত কোন কাজটির কথা বলা হয়েছে? যে সমাজসেবা, নারী সেবা, স্কুল প্রতিষ্ঠা, নিজেকে প্রতিষ্ঠা। তো দেখা যায় যে তিনি কিন্তু নারী নিয়ে কিন্তু তিনি প্রচুর কাজ করেছেন, পাশাপাশি তিনি নারী নিয়ে কাজ করার সত্ত্বেও তিনি কিন্তু সমাজেও তিনি চিন্তা করতেন যে কীভাবে সমাজের উন্নয়ন করা যায়। তো মূলত এখানে হবে কি যে সমাজসেবা। তাহলে সমাজসেবার কিন্তু একটা অংশ কিন্তু নারী সেবা। ঠিক আছে, তো মনে রাখবেন যে এটা
যে সমাজ সেবারই কিন্তু একটা অংশ কিন্তু নারী সেবা। তো যার কারণে কিন্তু তার মূল লক্ষ্য ছিল কিন্তু সমাজ সেবা করা, সমাজের সকল সমস্যা যেমন কি নারীদেরকে শিক্ষিত করা এর মধ্যে কিন্তু এখানে অন্তর্গত হবে। তাহলে উত্তর হবে কি ক, সমাজ সেবা। এরপর বলা হচ্ছে যে বেগম রোকেয়া স্মরণীয় হয়ে আছেন কোথায়? তাহলে বেগম রোকেয়া স্মরণীয় হয়ে আছেন কেন? বিদ্যা চর্চায়, শিক্ষা সংগঠনে, নাকি সামাজিক অগ্রগতি সাধনে? দেখতে পাই বিদ্যা শিক্ষায়, শিক্ষা সংগঠনে এবং সামাজিক অগ্রগতি সাধনে। আমরা দেখতে পাই যে সবখানেই কিন্তু তিনি কিন্তু স্মরণীয় হয়ে আছেন। উত্তর হবে হচ্ছে আমাদের কি ঘ, 1, 2, 3। তার মানে বেগম রোকেয়া বিদ্যা চর্চায়, শিক্ষা সংগঠনে, পাশাপাশি হচ্ছে সামাজিক অগ্রগতি কিন্তু তিনি কিন্তু সবখানে কিন্তু তিনি মূলত স্মরণীয় হয়ে আছেন। উত্তর হবে কি ঘ, 1, 2, 3। ঘ, 1, 2, 3। তারপরে আসবে হচ্ছে এখানে যে রোকেয়া সাখাওয়াত হোসেনের অসাধারণ কীর্তি কোনগুলো? হচ্ছে নারীদের বাংলা ভাষায় দক্ষতা দান, নারী মুক্তি আন্দোলন, মুসলমান মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা। তো এখানে দেখতে পাই আমরা যে নারীদের জন্য যে বাংলা ভাষায় যে দক্ষতা অর্জন করতে হবে, যে তিনি কিন্তু কখনো তিনি বলেন নাই, তিনি কিন্তু কখনো বাংলা ভাষা নিয়ে তিনি কাজ করেনি যে নারীদের জন্য কিভাবে বাংলা ভাষায় কথা বলতে হবে বা কিভাবে দক্ষতা লাভ করতে হবে, এরকম তিনি কিছুই বলেন নাই। তিনি করেছেন কোন কাজগুলো? তিনি চেয়েছেন কি যে নারী মুক্তির আন্দোলন করেছেন, পাশাপাশি তিনি কিন্তু স্কুল প্রতিষ্ঠা করেছেন। উত্তর হবে কি গ, উত্তর হবে কি 2 আর 3। এখানে গ হবে উত্তর 2 এবং 3। কারণ কি তিনি কিন্তু কখনো বাংলা নিয়ে কিন্তু কোনো কাজ করেন নাই, তিনি কাজ করেছেন মূলত নারী মুক্তি আন্দোলন এবং মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা। উত্তর হবে কি 2 আর 3 গ। এরপর আসা হচ্ছে যে রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাহলে যে কোনো রোগীর চিকিৎসা করতে হলে, যে কোনো রোগীর চিকিৎসা করতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। তাহলে আগে আমাদের জানতে হবে যে রোগীর আসলে যে সমস্যাটা কী হচ্ছে সেটা আমাদের জানা আবশ্যক। তো এইখানে আমাদের উক্তিটি দিয়ে কি বোঝানো হয়েছে? যে সমাধানের পূর্বে সমস্যা চিহ্নিত করা, সমাধানের সঙ্গে সমস্যা চিহ্নিত করা, সমাধানের পথ ধরে সমস্যা নিরসন করা, রোগ নির্ণয়ে ভুল হলে রোগী আরোগ্য লাভ করে না। এখানে বলতেছে যে রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমেই আমাদের রোগের অবস্থা জানা আবশ্যক। এটি দ্বারা কি বোঝানো হয়েছে? সমাধানের পূর্বে সমস্যা চিহ্নিত করা, সমাধানের সঙ্গে সমস্যা চিহ্নিত করা, সমাধানের পথ ধরে সমস্যার নিরসন করা, রোগ নির্ণয়ে ভুল হলে রোগী আরোগ্য লাভ করে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটির মাধ্যমে বলা হচ্ছে যে আমাদের যে কোনো সমস্যা চিহ্নিত করতে হবে কি সমস্যার পূর্বে। উত্তর হবে কি ক, যে সমাধানের পূর্বে হচ্ছে আমাদের সমস্যা চিহ্নিত করা। এরপরে আসে হচ্ছে যে ভগিনী শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? ভগিনী শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? ভাগ্নি, ভাতিজি, ভাগ্নে, বোন। তাহলে এই যে ভগিনী শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? ভগিনী শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? ভাগ্নি, ভাতিজি, ভাগ্নে, বোন। তাহলে আমরা ভগিনী শব্দ দ্বারা মূলত বোনকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? বোনকে। উত্তর হবে কি ঘ। এই ভগিনী শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কি বোনকে। এরপরে আসে হচ্ছে যে আমাদের একটা রোগ আছে। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেন কোন রোগের কথা বলেছেন? যে আমাদের একটা রোগ আছে, মানে আমাদের সমাজে একটা রোগ আছে। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন রোগের কথা বলেছেন? মাথা ধরা, দুর্বলতা, দাসত্ব, কপটতা। আমাদের একটা রোগ আছে, এখানে রোগ বলতে তিনি কোনটিকে বুঝিয়েছেন? মাথা ধরা, দুর্বলতা, দাসত্ব, কপটতা। তিনি এখানে কোনটিকে বুঝিয়েছেন? তাহলে আমাদের একটা রোগ আছে, রোকেয়া সাখাওয়াত হোসেন এখানে কোন রোগের কথা বলেছেন? মাথা ধরা, দুর্বলতা, দাসত্ব, নাকি কপটতা?
তাহলে এখানে উত্তর হবে কি দাসত্ব, উত্তর হবে কি দাসত্ব। তাহলে এখানে একটা রোগ বলতে এখানে রোকেয়া কিন্তু এখানে বোঝেন কি দাসত্বকে বুঝিয়েছেন। তারপরে আসে যে নারীদের অকর্মণ্য হওয়ার কারণ হিসেবে রোকেয়া কোন কোন কারণটিকে চিহ্নিত করেছেন। তার মানে যে নারীদের অকর্মণ্য মানে যে কোনো কাজের প্রতি যে অনীহা, কাজের প্রতি যে অনীহা এরকম হওয়ার কারণ হিসেবে রোকেয়া কোন কারণটিকে চিহ্নিত করেছেন। পুরুষের মনোভাব, মানসিক দাসত্ব, সুশিক্ষার অভাব, মেয়েদের আলস্য। তাহলে মেয়েরা যে অকর্মণ্য বা যে মেয়েরা যে কোনো কিছু করতে ইচ্ছুক না বা যে আগ্রহী না এরকম হওয়ার কারণ হিসেবে রোকেয়া কোনটিকে চিহ্নিত করেছেন? পুরুষের মনোভাব, মানসিক দাসত্ব, সুশিক্ষার অভাব নাকি মেয়েদের আলস্য? তাহলে এক্ষেত্রে অবশ্যই হবে উত্তর এখানে কিন্তু মানসিক দাসত্ব। এটার কারণ বলতে বোঝানো যেতে পারে যে নারীরা মনে করে যে পুরুষ হচ্ছে তাদের তুলনায় অনেক বড়, তাহলে পুরুষের স্থান অনেক উঁচুতে, নারীর অবস্থান অনেক নিচুতে। তারা মনে করে যে পুরুষ করবে অনেক বড় বড় কাজ, নারী করবে ছোট ছোট কাজ, রান্নাঘরের কাজ। এই যে এইরকম যে মানসিক যে দাসত্ব এরকম কারণে কিন্তু নারীরা কিন্তু অকর্মণ্য হয়ে পড়তেছে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে কি মানসিক দাসত্ব খ। এরপর আসে হচ্ছে যে ইনস্লাভড, ইনস্লাভড শব্দের অর্থ কি? ইনস্লাভড শব্দের অর্থ কি? বলছে যে দেহের পঙ্গুত্ব, পরের দাসত্ব, মানসিক দাসত্ব নাকি পরাধীনত্ব। তাহলে ইনস্লাভড শব্দের অর্থ কি? ইনস্লাভড শব্দের অর্থ কি? দেহের পঙ্গুত্ব, দেহের পঙ্গুত্ব, পরের দাসত্ব, মানসিক দাসত্ব নাকি পরাধীনত্ব। ইনস্লাভড শব্দের অর্থ হচ্ছে যে মানসিক দাসত্ব করা, মানসিক দাসত্ব করা। তার ইনস্লাভড শব্দের অর্থ হচ্ছে মানসিক দাসত্ব। এরপর আসে যে অর্ধাঙ্গিনী প্রবন্ধে, অর্ধাঙ্গিনী প্রবন্ধে রোকেয়া সাখাওয়াত হোসেন কাদের পরিবর্তিত অবস্থার কথা উল্লেখ করেছেন? তাহলে এই অর্ধাঙ্গিনী প্রবন্ধের মধ্যে রোকেয়া দেখিয়েছেন যে কোনো একটা জাতি বা কোনো একটা জাতি কিন্তু তাদের অবস্থা ছিল আগে একরকম, সেখান থেকে কিন্তু পরিবর্তনে অন্য একটি হয়েছে। তো এখানে কাদের পরিবর্তিত অবস্থার কথা বলা হয়েছে? বলছে যে পারসি পুরুষদের, পারসি মহিলাদের, আরব পুরুষদের, আরব মহিলাদের। তাহলে বেগম রোকেয়া কাদের কথা বলেছেন? পারসি পুরুষদের, পারসি মহিলাদের, আরব পুরুষদের, আরব মহিলাদের। তো এখানে উত্তরটি হবে হচ্ছে যে পারসি মহিলাদের। তার কারণ হচ্ছে এখানে যে পারসি মহিলা তাদের নিজেদেরকে কিন্তু একসময় তারা ছোট মনে করত, কিন্তু দেখা গেল যে একসময় তারা তাদের যে গণ্ডি সে গণ্ডি বেরিয়ে বাড়াবাড়ি করে তারা কিন্তু বাহিরে চলে আসলো। ঠিক আছে, এখানে তাদের কিন্তু বাড়াবাড়িকে এখানে বোঝানো হয়েছে। তাহলে এক সময় খুব ছিল চুপচাপ, তারা কিন্তু হুট করে কিন্তু তারা কিন্তু তাদের গণ্ডি বেরিয়ে বাহিরে চলে আসলো। এখানে উত্তর হবে কি খ পারসি মহিলাদের। তারপরে আসা হচ্ছে যে পর্দার বাইরে আসা। এই যে পর্দার বাইরে আসা বলতে লেখিকা কি বুঝিয়েছেন? যে পর্দার বাইরে আসা বলতে লেখিকা কি বুঝিয়েছেন? যে পরাধীনতার মুক্তি, চাকরি করা, শিক্ষিত করা, মানসিক স্বাধীনতা। তাহলে পর্দার বাইরে আসা তার মানে কি যে একটা পর্দাকে ঠেলে রেখে যে পর্দার বাইরে আসা, এই পর্দার বাইরে আসা বলতে লেখিকা কি বুঝিয়েছেন? পরাধীনতার মুক্তি, চাকরি করা, শিক্ষিত হওয়া, মানসিক স্বাধীনতা। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে যে মানসিক স্বাধীনতা। উত্তর হবে কি এখানে মানসিক স্বাধীনতা, ঘ নম্বর। এরপরে আসে হচ্ছে যে মানসিক দাসত্ব। এই যে মানসিক দাসত্ব বলতে লেখিকা কি বোঝাতে চেয়েছেন? মানসিক দাসত্ব বলতে লেখিকা কি বোঝাতে চেয়েছেন? নারীর পরাধীনতা, নারীর বুদ্ধিহীনতাকে, নারীর অচৈতন্যতাকে, নারীর একগুঁয়েমিকে। তাহলে মানসিক দাসত্ব বলতে লেখিকা কি বুঝিয়েছেন? নারীর পরাধীনতাকে, নারীর বুদ্ধিহীনতাকে, নারীর অচৈতন্যতাকে এবং কি একগুঁয়েমিকে। এখানে উত্তর হবে কি এখানে নারীর পরাধীনতাকে। তাহলে এখানে মানসিক দাসত্ব বলতে বোঝানো হয়েছে এখানে কি নারীর
পরাধীনতাকে। এরপরে আসে হচ্ছে যে রামচন্দ্রের সহচরী কে ছিলেন। তাহলে এখানে রামচন্দ্র হচ্ছে যে রামায়ণে বর্ণিত রামচরিত্র। এখানে হবে কি যে রামায়ণে বর্ণিত রামচরিত্র, রামায়ণে বর্ণিত রামচরিত্র হচ্ছে এখানে কি রামচন্দ্র। তাহলে রামচন্দ্রের সহচরী, তাহলে সহচরী মানে হচ্ছে কি অর্ধাঙ্গী, অর্ধাঙ্গী, ঠিক আছে। সেটা সহচরী মানে হচ্ছে অর্ধাঙ্গী। তাহলে রামচন্দ্রের অর্ধাঙ্গিনী কে ছিল? প্রমীলা, শীতলা, সীতা, পার্বতী। তো এটা একটা জনপ্রিয় একটা প্রশ্ন। তাহলে রামচন্দ্রের সহচরী ছিল হচ্ছে কি সীতা। ওকে, এটা হবে গ নম্বর, যে রামচন্দ্রের সহচরী ছিলেন হচ্ছে কি সীতা। এরপরে আসা হচ্ছে যে রামচন্দ্র ছিলেন, তাহলে রামচন্দ্র কেমন ছিলেন, এটা কিন্তু আমাদের উত্তর দিতে হবে হচ্ছে কিন্তু আমাদের অর্ধাঙ্গিনী প্রবন্ধ অনুসারে। অর্ধাঙ্গিনী প্রবন্ধ অনুসারে রামচন্দ্র কেমন ছিলেন? ক প্রেমিক, তপস্বী, তপস্বী ধর্মগুরু, ধার্মিক শাস্ত্রকার, প্রেমিক ধার্মিক। তাহলে অর্ধাঙ্গিনী প্রবন্ধ অনুসারে রামচন্দ্র কেমন ছিলেন? প্রেমিক, তপস্বী, তপস্বী ধর্মগুরু, ধার্মিক শাস্ত্রকার, প্রেমিক ধার্মিক। তাহলে আমরা দেখতে পাই যে অর্ধাঙ্গিনী প্রবন্ধ অনুসারে রামচন্দ্র ছিলেন হচ্ছে কি একজন প্রেমিক এবং ধার্মিক। তিনি ছিলেন কি প্রেমিক এবং ধার্মিক। উত্তর হবে কি ঘ, প্রেমিক এবং কি ধার্মিক, প্রেমিক এবং ধার্মিক। এরপরে দেখতে পাই আমরা যে অর্ধাঙ্গিনী প্রবন্ধে লেখিকা সীতাকে কার সাথে তুলনা করেছেন। তাহলে অর্ধাঙ্গিনী প্রবন্ধে লেখিকা সীতাকে কার সাথে তুলনা করেছেন? অর্ধাঙ্গিনী প্রবন্ধে আমরা দেখতে পাই যে লেখিকা হচ্ছে কিন্তু তাকে এটা তুলনা করেছেন কার সাথে? দেবীর সাথে, রাবণের সাথে, পুতুলের সাথে, রামের সাথে। তাহলে অর্ধাঙ্গিনী প্রবন্ধে লেখিকা সীতাকে কার সাথে তুলনা করেছেন? দেবীর সাথে, রাবণের সাথে, পুতুলের সাথে, রামের সাথে। তো আমরা দেখতে পাই যে এখানে সীতাকে হচ্ছে পুতুলের সাথে তুলনা করা হয়েছে, পুতুলের সাথে, এবং রামকে বলা হয়েছে এটা বালক। যেখানে বলা হয়েছে যে একজন বালক চাইলে তার ইচ্ছা মতে সে পুতুলটিকে ভালোবাসতে পারে, আবার সেই বালকের ইচ্ছা হলেই সে পুতুলটিকে কিন্তু কাদায় ছুঁড়ে ফেলতে পারে। তো এখানে রামকে তুলনা করা হয়েছে বালকের সাথে, এবং এখানে সীতাকে তুলনা করা হয়েছে কি পুতুলের সাথে। ওকে, তো উত্তর হবে হচ্ছে এখানে আমাদের কি গ, পুতুলের সাথে। তাহলে 21-এর গ। এরপরে আসে হচ্ছে যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে, যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। এখানে কার? এখানে তাহার বলতে কার কথা বলা হয়েছে? তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। এখানে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? দেবী, নারী, পুরুষের সীতার। তাহলে এখানে বলছে যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। এখানে কার কথা বলা হয়েছে? দেবী, নারী, পুরুষের সীতার। তো উত্তর হবে এখানে কি সীতার। কারণ এখানে তাহার বলতে এমন বোঝানো হয়েছে যখন হচ্ছে যে রামচন্দ্রকে যখন তাকে বনবাসে পাঠানো হয়, ঠিক তখনই হচ্ছে যে এই অর্ধাঙ্গিনী যে তার যে অর্ধেক অংশ, এই অর্ধাঙ্গিনী হিসেবে কিন্তু সেও ইচ্ছা পোষণ করে যে সেও আছে যে রামের সঙ্গে সে কিন্তু বনবাসে যাবে। তাহলে এখানে যে তার প্রতি যে ইচ্ছা শক্তি, সেখানে কিন্তু সে বলে যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। তাহলে যে শুধুমাত্র যে রামচন্দ্র চাইলে যে তার ইচ্ছা প্রকাশ করতে পারবে এমনটা না, কিন্তু সীতাও কিন্তু তার কিন্তু ইচ্ছাকে প্রকাশ করতে পারত। তো এখানে বলেছে যে তাহারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে, এখানে এটা বলতে বোঝানো হয়েছে কি সীতার কথা। ওকে, তারপরে আসে হচ্ছে যে স্বামিত্বের প্রাধান্যের জন্য রাম সীতার ইচ্ছা শক্তিকে কি করেছিল। তাহলে স্বামিত্বের প্রাধান্যের জন্য রাম সীতার ইচ্ছা শক্তিকে কি করেছিল? প্রাধান্য দেননি, প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, বিবেচনা করেছেন। তাহলে এখানে স্বামিত্বের প্রাধান্যের জন্যে রাম সীতার ইচ্ছা শক্তিকে কি করেছেন? প্রাধান্য দেননি, প্রাধান্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, বিবেচনা করেছেন। তো এখানে আমরা দেখতে পাই কিন্তু তিনি কিন্তু কোনো প্রাধান্য দেননি। যার কারণে দেখতে পাই কিন্তু যে রামায়ণের কাহিনীর এক সময় দেখতে পাই কিন্তু সীতা এবং রামের মধ্যে কিন্তু বিচ্ছেদ তৈরি হয়। কারণ কি? সেখানে কিন্তু রাম সীতার কোনো ইচ্ছে কিন্তু তিনি কিন্তু কোনো প্রাধান্য দেননি, কোনো প্রাধান্য দেননি।
তারপরে আসে হচ্ছে এখানে যে রোকেয়ার সমকালীন নারীরা কিভাবে ব্যবহৃত হতো। তাহলে এই যে রোকেয়ার সমকালীন সময় হচ্ছে যে নারীরা কিভাবে ব্যবহৃত হতো, নারীদের কিভাবে ব্যবহার করা হতো। বলছে প্রিয়তমা হিসেবে, সেবাদাসী হিসেবে, পুরুষের সহচরী হিসেবে, মালিনী হিসেবে। তাহলে যখন রোকেয়া জন্মগ্রহণ করে, তো রোকেয়ার সে সমকালীন সময়ে নারীদেরকে কিভাবে ব্যবহার করা হতো, নারীদেরকে কিভাবে ব্যবহার করা হতো, প্রিয়তমা হিসেবে, সেবাদাসী হিসেবে, পুরুষের সহচরী হিসেবে, নাকি মালিনী হিসেবে। তো ওই সময়কার ক্ষেত্রে নারীদেরকে ব্যবহার করা হতো কিন্তু সেবাদাসী হিসেবে। তবে তারা মনে করতো যে নারী শুধুমাত্র পুরুষের সেবা যত্ন করবে এবং পুরুষ হচ্ছে যে সংসারের বাহিরের কাজ করবে, পুরুষ সংসারের বাহিরের কাজ করবে এবং নারী শুধুমাত্র সংসারের ঘরে কাজ করবে। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে যে সেবা দাসী হিসেবে। এরপরে আসে হচ্ছে যে অর্ধাঙ্গিনী প্রবন্ধে নারী জাগরণের ক্ষেত্রে কোনটিকে প্রধান অন্তরায় মনে হয়। অন্তরায় মানে হচ্ছে যে কোনটিকে প্রধান কারণ বলা হয়। তাহলে অর্ধাঙ্গিনী প্রবন্ধে নারী জাগরণের ক্ষেত্রে কোনটিকে প্রধান অন্তরায়, অন্তরায় মানে কি বিপক্ষে বলানো হয়, যে বিপক্ষে কোনটিকে কারণ বলা হয়, যে পর্দা, অশিক্ষা, স্বামীর প্রভুত্ব নাকি ধর্ম। তাহলে এই যে অর্ধাঙ্গী প্রবন্ধে যে নারী জাগরণ যে হচ্ছে না, এই যে নারী কিন্তু হচ্ছে না, এই না হওয়ার পিছনে আসল বা প্রধান কারণ কোনটিকে মনে করা হচ্ছে এখানে? ক পর্দা, খ অশিক্ষা, গ স্বামীর প্রভুত্ব, ঘ ধর্ম। তাহলে এখানে মূলত কোনটিকে এখানে আসল কারণ হিসেবে কিন্তু বলা হচ্ছে এখানে। তাহলে অর্ধাঙ্গী প্রবন্ধ অনুসারে স্বামীর প্রভুত্ব। তাহলে এখানে সকল ক্ষেত্রে যে স্বামীর প্রভুত্ব এবং স্ত্রীর যে দাসত্ব, এটা কিন্তু মূলত নারী জাগরণে কিন্তু মূল অন্তরায় হবে। কি যে নারী জাগরণের মূল অন্তরায় হচ্ছে যে স্বামীর প্রভুত্ব এবং যে নারীর যে মানসিক দাসত্ব, এটাই ছিল কিন্তু মূল কারণ। ওকে, তাহলে আশা করি হচ্ছে আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো আজকের আমাদের ক্লাসের পাঠ হচ্ছে এটুকু। এর পরবর্তীতে কিন্তু আরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এমসিকিউ এখানে যুক্ত করা আছে। এইটা হচ্ছে আমরা আমাদের নেক্সট ক্লাসে করব। তো আজকে হচ্ছে আমাদের ক্লাস থাকবে এটুকু। আজকে হচ্ছে আমরা পড়লাম হচ্ছে অর্ধাঙ্গিনী যে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, মূল ভাব এবং শব্দার্থ। এইগুলা পড়লে কিন্তু এখান থেকে কিন্তু আমরা ইজিলি কিন্তু এমসিকিউ এবং সিকিউ কিন্তু আমরা লিখতে পারবো। এখান থেকে হচ্ছে আজকে আমরা কিছু এমসিকিউ এখান থেকে সলভ করেছি। তো এর পরবর্তী ক্লাসেও কিন্তু আমরা এখান থেকে আরও কীভাবে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে সেগুলো কিন্তু আমরা দেখাবো এবং এদের সলভ করব। পাশাপাশি হচ্ছে এই অধ্যায় থেকে কীভাবে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে এবং লিখতে হবে সেটা কিন্তু আমরা দেখাবো। তাহলে আজকে আমাদের ক্লাস এটুকু থাকবে এবং এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও এমসিকিউ সলভ করব, পাশাপাশি এখান থেকে আমরা সিকিউ এখান থেকে সলভ করব। তো আজকে আমাদের এটুকু থাকবে ক্লাস। ধন্যবাদ।